হিদাকাকে খুন করবার মোটিভ যেটাই হোক না কেন, আমি জানি আপনার আসল মোটিভ কী ছিল মিস্টার নোনোগুচি। কিন্তু এটা আমি আপনার মুখ থেকেই শুনতে চাইছি। আচ্ছা, বলবেন না কেন? নীরব থাকার মতো তো কোনো কারণ আমি আর দেখছি না। না, ঠিক আছে। যেহেতু কথা বলার কোনো ইচ্ছাই আপনার নেই, সেহেতু আমিই বলি। জানেন এটা কি মিস্টার নোনোগুচি? ঠিক, এটা একটা সিডি, কোনো মিউজিকের নয়। এটা সিডি রম, যার একটা পুড়িয়ে ফেলেছে হিদাকা। জানা গিয়েছে কয়েক বছর আগে নিজের রিসার্চ ম্যাটেরিয়াল, ছবি, সব কিছু সিডিতে রাখা শুরু করে সে। পুরনো ছবিগুলো স্ক্যান করে নেয় আর নতুন ছবি তোলার জন্য ব্যবহার করে নতুন একটা ক্যামেরা। কেন আমি হিদাকার সব রেফারেন্স ছবিগুলো দেখতে গেলাম? কারণ আমি অতীত ঘাঁটতে চেয়েছি, তার ও আপনার অতীত। একটা নির্দিষ্ট ছবি আমার মনোযোগ আকর্ষণ করে। আমি যা ভেবেছি সেটা যদি ওই ছবিতে থাকে, তাহলে ধরে নিতে হবে হঠাৎই গুরুত্বপূর্ণ হয়ে ওঠা একটা জিনিসে খুব একটা নজর দেয়া হয়নি, আর এতে আপাত অসম্পর্কিত ব্যাপারগুলো সুন্দরভাবে মিলে যাবে। জানতে পারি আসল ছবিটা এরই মধ্যে ফেলে দেয়া হয়েছে, কিন্তু আমি জানতাম মিস্টার হিদাকার কাছে এই ছবিটা একসময় ছিল, আর ওটা কপি করার মতো যথেষ্ট সময় সে পেয়েছে। এই সিডিতেই সেটা কপি করা আছে। দুঃখিত, জানি খুবই নাটকীয় আচরণ করছি, কিন্তু এই জিনিসের কোনো দরকার নেই। আপনি এরই মধ্যে জানেন কোন ছবির কথা বলছি আমি। একটা পুরনো পোলারয়েড ছবি। ছবিটা মিডল স্কুলের এক মেয়ে মাসায়া ফুজিওর যৌন হয়রানির। ছবিটা বেশ পরিষ্কার। ভাবছিলাম আপনার জন্য প্রিন্ট আউট করে নিয়ে আসব, পরে ভাবলাম এর কোনো দরকার নেই। আপনি ভালো মতোই জানেন ছবিতে কি দেখেছি আমি। যা ধারণা করেছিলাম ঠিক সেটাই। মেয়েটাকে আপনিই চেপে ধরেছিলেন মিস্টার নোনোগুচি। ওই মেয়েটাকে নির্যাতন করতে আপনিই ফুজিওকে সহায়তা করেছেন। আপনার স্কুল জীবনের ব্যাপারগুলো খতিয়ে দেখতে গিয়ে এক এক মানুষের মুখে এক এক কথা শুনি। বুলিং বা হয়রানির প্রসঙ্গ বেশ কয়েকবারই উঠে এসেছে। কেউ কেউ বলেছে আপনি ছিলেন ভিকটিম, বাকিরা বলেছে আপনিও হয়রানকারীদের একজন। আমার মতে ওই দুই পক্ষের কথাই ঠিক। আপনি হয়রানির শিকার হয়েছেন, এমনকি ফুজিওর গ্যাংয়ে যুক্ত হওয়ার পরও আপনার উপর হয়রানি চলমান ছিল। খালি বদলে গিয়েছিল আপনার ওপর হওয়া হয়রানির ধরন। শিক্ষকতার অভিজ্ঞতা থেকে আমরা দুজনেই জানি বুলিং বা হয়রানির কোনো শেষ নেই। একটা স্কুলের বুলিংয়ের সাথে জড়িত ছেলেরা এসব চালাতেই থাকে। যদি কোনো শিক্ষক বলে আমার ক্লাসে আর কোনো বুলিং বা হয়রানি নেই, তবে ধরে নিতে হবে সে বলতে চাইছে আমি বিশ্বাস করতে চাই আমার ক্লাসে আর কোনো বুলিং বা হয়রানি নেই। বুঝতে পারছি মেয়েটার সাথে যা ঘটেছিল সেটা আপনার হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। আমি বিশ্বাস করি না আপনি যা করেছেন সেটা স্বেচ্ছায় করেছেন বা কাজটা করে মজা পেয়েছেন। আপনি জানতেন
মাসায়া ফুজিওর কথার অমান্য করলে আবারও আপনার জীবন জাহান্নাম হয়ে যাবে। আমার মতে নিশ্চয়ই নিজের কাজের জন্য অনুশোচনা হয় আপনার, ঘৃণা হয় নিজের প্রতি। ওই জায়গায় আমি উপস্থিত না থাকলেও এই যন্ত্রণাটা অনুভব করতে পারি মিস্টার নোনোগুচি। ওই দিনই আপনি শেষবারের মতো হয়রানির শিকার হয়েছিলেন, সম্ভবত সব থেকে বাজেভাবে। আপনি খুব করে চাইতেন অতীতের ওই দুঃসহ স্মৃতিটা কবর দিতে। এটা ভোলার জন্য এতই মরিয়া হয়ে উঠেছিলেন, আপনি খুন করতেও পিছপা হননি। দাঁড়ান, কেন এই গূঢ় সত্যটা বিব্রত করছে আপনাকে? নিষিদ্ধ প্রান্তর বইটা লেখার আগেই হিদাকার হাতে এসেছিল ওই ছবিটা। এটা সে অন্য কাউকে দেখিয়েছে এমন কোনো আভাস পাইনি। কেন নিশ্চিত হতে পারলেন না আপনার গোপন রহস্য নিরাপদই ছিল হিদাকার কাছে? দয়া করে এখন বলবেন না হিদাকা এই ছবিটা দিয়ে ব্ল্যাকমেইল করতো আপনাকে। একই মিথ্যা দ্বিতীয়বার কাজ করবে না। আর এরকম শৈল্পিক একটা অপরাধের নেপথ্যে থাকা মানুষের মুখে এই কথাটা মানাবেও না। আমার মতে আগুনে ঘি ঢেলেছিল মিয়াকো ফুজিও। বইটা লেখার কারণে কুনিহিকো হিদাকাকে কোর্টে তোলার জন্য প্রস্তুত হচ্ছিল সে। বিশেষ করে বইয়ে তার ভাইকে আবছাভাবে ফুটিয়ে তোলা হয়েছিল বলেই। হিদাকা সম্ভবত ধরেই নিয়েছিল এই সমস্যাটা এড়ানো যাবে না। এটাই মূলত দুশ্চিন্তায় ফেলে আপনাকে। ভেবেছিলেন ছবিটা কোর্টে এভিডেন্স হিসেবে দেখানো হলে কি হবে আপনার। আমার ধারণা আপনার দুশ্চিন্তার শুরু হিদাকার ওই উপন্যাসটা লেখা শুরু করার পর থেকে। মিস ফুজিও হিদাকাকে চাপ দেওয়া শুরু করলে আতঙ্ক বাড়তে থাকে আপনার। অবশেষে খুন করার জন্য প্রস্তুত হন আপনি। ব্যাপারটা বিশ্বাসযোগ্যই, কিন্তু আমার চোখ এড়িয়ে যায় ধাঁধার সব থেকে গুরুত্বপূর্ণ টুকরো, কুনিহিকো হিদাকার সাথে আপনার সম্পর্কের ধরন। কেন আপনার মনে হলো এই বিষয়টা গোপন রাখতে হিদাকাকে খুন করা প্রয়োজন? যে লোকটার সাথে সাম্প্রতিক কয়েক বছর ধরে বন্ধুত্বের সম্পর্ক চলছিল আপনার অথবা আপনি যা করেছেন সেই ব্যাপারে নিজের উপন্যাসে কোনো ইঙ্গিতই দেয়নি সে। এমনকি যদি মিয়াকো ফুজিওর সাথে হিদাকার সমস্যাও বাধে, তবুও কেন আশা করলেন না আপনার গোপন ব্যাপারটা হিদাকার কাছে নিরাপদ থাকবে? আপনার স্বীকারোক্তিতে হিদাকার সাথে মিস ফুজিওর এক ধরনের বৈরিতা আছে বলে দাবি করেছেন। আপনার লেখা সব কিছু নিয়েই প্রশ্ন তোলার অধিকার তো আমার আছে এখন, ঠিক না? চলুন কিছু ব্যাপার নিয়ে আলাপ করা যাক, যেগুলো এমনিতেই বোঝা যায়। প্রথমত, মিডল স্কুলে হিদাকার সাথে আপনার বন্ধুত্ব ছিল না। এরপর তার সাথে বন্ধুত্ব হয়েছে ও এক সময় গিয়ে তার সাথে একটা ভালো সম্পর্ক দাঁড় করাতে পেরেছেন। এমনকি আপনাকে একজন প্রকাশকের সাথে পরিচয়ও করিয়ে দিয়েছে সে, যেন আপনি একজন লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন, শিশু সাহিত্যের লেখক। এছাড়াও মিয়াকো ফুজিওর সাথে বারবার আলাপ, কিংবা নিষিদ্ধ প্রান্তর বইয়ে আপনার নাম ও ওই ঘটনার সাথে আপনার সংশ্লিষ্টতা বিচক্ষণতার সাথে এড়িয়ে গিয়েছে সে।
এই সব ঘটনার ওপর ভিত্তি করে যদি আমরা ধারণা করার চেষ্টা করি মানুষ হিসেবে আসলে কেমন ছিল হিদাকা, তাহলে দেখা যাবে সে ছিল তার ছোটবেলারই প্রতিরূপ। একটা ছেলে যে চারপাশের সবার প্রতি মমতাশীল, এমনটাই বলা হতো তার ব্যাপারে। ফলে বলা যায়, আপনার উদ্দেশ্য যেমনই হোক না কেন, আপনাকে ভালো বন্ধু বলেই মনে করত হিদাকা। এই সিদ্ধান্তে উপনীত হতে আমার অনেক সময় লেগেছে, কেননা হিদাকার এই প্রতিচ্ছবি তদন্তের শুরুতে হিদাকাকে যেরকম ভেবেছিলাম সেটার থেকে একেবারে ভিন্ন। সত্যি বলতে হিদাকার ছোটবেলার ব্যাপারে তথ্য সংগ্রহ করতে গিয়ে তার ওই প্রতিচ্ছবি আমাকে ভালো মতোই খুঁচিয়েছে। তার ব্যাপারে আমি যা শুনেছি ও আপনার মিথ্যে স্বীকারোক্তি পড়ে তাকে যেভাবে ভেবেছি, এই দুইয়ের মাঝে যে বিস্তর ফারাক, সেটাই কি আমার মনের ভেতরকার ওই বিচ্ছিন্নতার অংশ? না, হিদাকার ব্যাপারে ওরকম নেতিবাচক মনোভাবের বীজ আমার মনের মধ্যে বহু আগেই বোনা হয়েছে, এমনকি আপনার গ্রেপ্তারের আগেও। অবশেষে বুঝতে পেরেছি এর সূত্রপাত কোথায়। খুনের দিনের ব্যাপারে আপনি যে লেখাটা লিখেছেন ওখান থেকে। আমি ওই লেখাটা প্রথমবার পড়ার সময় মনোযোগ দিয়েছিলাম লাশ খুঁজে পাওয়ার বিবরণের দিকেই। তাছাড়া আরও একটা গভীর ফাঁদ পাতা ছিল ওতে। আপনার চেহারা দেখেই বুঝতে পারছি একেবারে জায়গা মতোই আঘাত হেনেছি আমি। হ্যাঁ ঠিক, আমি বিড়ালটার কথাই বলছি, যেটাকে খুন করেছেন আপনি। আপনার অ্যাপার্টমেন্টের গাছের মাটিতে কীটনাশক খুঁজে পেয়েছি আমরা। অতিরিক্ত কীটনাশকটুকু ড্রেনে ফেলে দিলেই ভালো করতেন। বিড়ালের দেহে যে কীটনাশক পাওয়া গিয়েছে সেটা মিলে গিয়েছে আপনার অ্যাপার্টমেন্ট থেকে পাওয়া কীটনাশকের সাথে। বিড়ালটার মালিক ওটার মৃতদেহ একটা বক্সে ঢুকিয়ে তার বাগানে দাফন করেছিল। আমরা কবর থেকে বিড়ালটাকে তুলে ওর দেহ পরীক্ষা করেছি। সম্ভবত আর্টিকেলে বিড়াল নিয়ে হিদাকার সমস্যার কথা পড়েছিলেন আপনি, অথবা তার সাথে আপনার সম্পর্ক ভালো ছিল, সেই হয়তো এই ব্যাপারে আপনাকে বলেছিল। তো আপনি মিট বলে বিষ মিশিয়ে বাগানের মধ্যে ফেললেন। ওই মহিলার বিড়াল সেটা খেয়ে মারা গেল। এই সব কিছু আপনি করেছেন আমার মধ্যে হিদাকার ব্যাপারে নেতিবাচক মনোভাব সৃষ্টি করতে। জানেন, এই কেসে কাজ করতে গিয়ে বুঝতে পারলাম সাহিত্য জগতে সময় কাটাতে হবে আমাকে। এজন্য এর সম্পর্কে কিছু পড়াশুনো করব বলে ঠিক করি। তখনই জানতে পারি সাহিত্যে চরিত্র তৈরি বা ক্যারেক্টারাইজেশনের ব্যাপারে। স্পষ্টতই একটা চরিত্র কেমন সেটা 1-2 লাইনে পাঠককে বলে দেয় না লেখক। এর পরিবর্তে ওই চরিত্রের বিভিন্ন অভ্যাস, কথা বলার ধরন দেখিয়ে দেয়, যার সাহায্যে একজন পাঠকের কল্পনায় ভেসে ওঠে ওই চরিত্রের প্রতিচ্ছবি। তো প্রথমে ওই লেখাটা লেখার সময় আপনি জানতেন যত দ্রুত সম্ভব মূল চরিত্র মানে কুনিহিকো হিদাকাকে তৈরি করতে হবে। তার নিষ্ঠুরতা দেখানোর জন্য তাকে দিয়ে একটা বিড়াল খুন করানো থেকে আর ভালো উপায় কি থাকতে পারে? কি কাকতালীয় ঘটনা! বিড়ালের মালিকের সাথে
ওই দিনই বাগানে দেখা হয় আপনার। লেখার শুরুতেই ওই ঘটনাটা লিখে হিদাকার অন্যায় আচরণ আরও বিশ্বাসযোগ্য করে তোলা গিয়েছে। পুরোদমেই বোকা বনে গিয়েছি। এমনকি আপনাকে গ্রেপ্তারের পর যখন বুঝলাম ওই লেখাটার ওপর ভরসা করা যাবে না, তখনও কল্পনাই করতে পারিনি বিড়ালের ব্যাপারটা মিথ্যে হতে পারে। আর হিদাকার প্রতি আমার প্রথম মনোভাবও সংশোধনের চেষ্টা করিনি। প্রথম যখন টের পেলাম বিড়ালটাকে আপনি খুন করেছেন, মাথার ভেতর বাতি জ্বলে উঠল। মনে হলো ঠিক যে কারণে বিড়ালটাকে খুন করেছেন, পুরো অপরাধটা ঘটার কারণও যদি ওটাই হয়ে থাকে। অন্যভাবে বললে, আপনার লক্ষ্য শুধু হিদাকা খুন করাই ছিল না, সেই সাথে তার যশ খ্যাতি ধুলোয় মিশিয়ে দেওয়াও। তখনই বুঝলাম কোনো একটা দিকে এগোচ্ছি। একটু আগেই বললাম আপনি আপনার অতীত ঢাকতে চাইছিলেন একমাত্র যে ব্যক্তি সেটার ব্যাপারে জানত তাকে খুন করেই। আপনি এটা অস্বীকার করার কোনো চেষ্টাই করেননি। আমার মনে হয় এই কথাটা একটু হলেও সত্যি। কিন্তু আপনার পরিকল্পনার পেছনে মূল কারণটা এটা ছিল না। এটা শুধুই সর্বশেষ ধাপ ছিল আর কি। যখন সিদ্ধান্ত নিলেন হিদাকাকে মরতে হবে, তখন আপনার পরবর্তী পদক্ষেপ কী ছিল? প্রথমে আপনি বুঝতে পারলেন আপনার একটা নির্দিষ্ট মোটিভ দরকার। এমন কিছু দরকার যা প্রকাশ পেলে ভিকটিমের মানহানি তো ঘটবেই, সেই সাথে যেন আপনিও লোকের সহানুভূতি পাবেন। যে সমাধানটা পেয়েছেন সেটার শুরু তার স্ত্রী হাতসুমির পরকীয়ায়, আর শেষ জোর করে চাপানো গোস্ট রাইটিং দিয়ে। আপনার পরিকল্পনা ঠিকভাবে সফল হলে হাতসুমির সম্মান, হিদাকার চরিত্র সব কিছুই তো ধ্বংস হতোই। সেই সাথে লেখক হিসেবে যে সম্মান হিদাকা অর্জন করেছে, কালি পড়তো সেগুলোতে। এদিকে তার লেখাগুলোর সব ক্রেডিট পেতেন আপনি। কষ্ট করে ওই পাণ্ডুলিপিগুলো লেখা ও রাতের তীব্র ঠান্ডায় ভিডিও বানানোর যোগ্য পুরস্কারই হতো সেটা। আমার মনে হয় না শুধুমাত্র নিজের অতীত ঢাকতে এত কিছু করেছেন আপনি। ওটার জন্য একটু কষ্ট করাই যায়, কিন্তু খুনটা ছিল আপনার পরিকল্পনার আরেকটা ধাপ। তাকে খুন করে এ যাবৎ হিদাকা যা অর্জন করেছে সেসব ধ্বংস করতে চেয়েছিলেন আপনি। আমি দীর্ঘ সময় ধরে ভেবেছি কেন কেউ এরকম কাজ করবে। নিজের জীবনের অবশিষ্ট যেটুকু সময় আছে সেটা কেন অন্য কাউকে ধ্বংস করতে কাজে লাগাবে। সত্যি বলতে এরকম আচরণের পিছে কোনো যৌক্তিক কারণ খুঁজে পাইনি আমি। ভাবছি আপনার নিজের কাছেও এর কোনো যৌক্তিক ব্যাখ্যা আছে কি না, মিস্টার নোনোগুচি। 10 বছর আগে ঘটা একটা ঘটনা মনে পড়ে গেল আমার। সম্ভবত আপনারও মনে আছে। ঠিক গ্রাজুয়েশনের পরেই বখাটে গ্যাংয়ের নেতাকে ছুরি মারে আমার এক ছাত্র। পুলিশ বখাটেদের জিজ্ঞেস করেছিল কেন বারবার আমার ওই ছাত্রকে হেনস্থা করত তারা। ওরা উত্তর দিয়েছিল তাকে পছন্দ করি না বলে। শুধুমাত্র ঘৃণা, খাঁটি বিদ্বেষী এর কারণ। ইংরেজিতে যাকে বলে ম্যালিস। আপনি তো ইংরেজি কম্পোজিশনেরও ক্লাস নিতেন মাঝে মাঝে। শব্দটা আপনার নিশ্চয়ই পরিচিত। আমার মনে হয়েছে
আপনার অবস্থাও ওরকমই কি না। আসলে আপনার অন্তরে থাকা হিদাকার প্রতি অসীম বিদ্বেষই হিদাকার মৃত্যু ডেকে এনেছে, যে বিদ্বেষের পরিমাণ আপনার নিজের পক্ষেও পরিমাপ করা সম্ভব নয়। কিন্তু এরকম বিদ্বেষ আপনার ভেতর কিভাবে জন্মালো? আপনার ও হিদাকার দুজনের অতীত নিয়েই বিস্তর ঘাঁটাঘাঁটি করেছি আমি, কিন্তু হিদাকার প্রতি আপনার এত ক্রোধের কারণ আমি খুঁজে পাইনি। ভালো ছেলে ছিল হিদাকা, না, আলাদা রকমের ছিল সে। তাকে খুন নয়, ধন্যবাদ দেয়া উচিত ছিল আপনার। আপনি মাসায়া ফুজিওর চামচামি করতেন, হিদাকাকে হেনস্থা করার জন্য উস্কানি দিতেন। তবুও হিদাকা আপনাকে সাহায্য করেছে। জানি তার কাছে নিজেকে ছোট মনে হতো আপনার। প্রাপ্তবয়স্ক হয়েও হিদাকাকে কতটা ঈর্ষা করতেন সেটাও জানি। তার একজন সফল লেখক হওয়ার ব্যাপারটা কখনোই মানতে পারেননি আপনি। আপনি যা যা চাইতেন সব কিছুই অর্জন করে সে। হিদাকার প্রথম সম্মাননা পাওয়ার সময় আপনার অনুভূতি কেমন ছিল সেটা ভাবলেই গা শিউরে ওঠে আমার। কিন্তু এখনো সে আপনার ধরাছোঁয়ার বাইরে, ঠিক না? একজন লেখক হওয়ার জন্য এতটাই মরিয়া ছিলেন আপনি। ভেবেছিলেন তার সাথে সম্পর্ক রাখলে সহজেই আপনার লক্ষ্য অর্জন সম্ভব হবে। তো সাময়িকভাবে হলেও হিদাকার প্রতি আপনার ভেতরে থাকা বিদ্বেষ ভুলে থাকার চেষ্টা করেছেন। কাজটা সহজ নয়, ঠিক না? জানি না এটা আপনার দুর্ভাগ্য, প্রতিভার অভাব, নাকি দুইয়েরই মিশ্রণ। কখনোই নিজের স্বপ্নকে ধরতে পারেননি আপনি। শরীরটা ভেঙে পড়া শুরু করলে টের পেলেন কখনোই নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন না। যখন বুঝতে পারলেন নিজের মৃত্যু ঘনিয়ে আসছে, থামাতে পারলেন না নিজেকে। অন্তরে ক্রোধের অনল নিয়ে মরতে ইচ্ছে করছিল না আপনার। এদিকে হিদাকা জানতো আপনার অতীতের ব্যাপারে। ব্যাপারটা ফাঁস করে দেওয়ার মতো প্রমাণ তার হাতে ছিল। তবে এই কারণে ওরকম কিছু করেননি আপনি। এটা শুধু প্রভাবক হিসেবে কাজ করেছে। আপনাকে ঠেলা দিয়েছে নিকষ কালো অন্ধকারের পথে। জীবনের শেষ দিনগুলো একটা নিখুঁত অপরাধ ঘটানোর পরিকল্পনা করে কাটিয়েছেন আপনি। একজনকে খুন করে নিজ থেকেই ধরা পড়েছেন, যাতে আপনার ভিকটিমের সব কিছু ছিনিয়ে নিতে পারেন, যেন ধ্বংস করতে পারেন তার সুনাম, সম্মান, খ্যাতি, যা কিছু সে ভালোবাসত। এমনকি চুরি করতে চেয়েছিলেন তার লেখা বইগুলোর ক্রেডিটও। এসবই আমার অনুমান। এতক্ষণ যা বললাম এতে আপনার কোনো দ্বিমত আছে? আপনার মৌনতাকে না হিসেবে ধরে নিব আমি। যাওয়ার আগে শেষ একটা উপদেশ দিয়ে যাই। আপনাদের ব্যাপারে মানুষকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে জেনেছি ওরা মনে করত হিদাকা ও ওই এলাকার অন্যান্য মানুষদের অপছন্দ করতেন আপনি ও আপনার মা। এদের প্রতি এক ধরনের বিরূপ মনোভাব ছিল আপনাদের। এই বিরূপ মনোভাবের কোনো ভিত্তি নেই। অন্য কারোরও ওদের প্রতি বিরূপ মনোভাব ছিল এমন কোনো আভাস পাইনি। আমার মনে হয়েছে
হিদাকার প্রতি আপনার এই ঘৃণার সৃষ্টি আপনার ভেতর থেকে নয়। আপনার মাই হয়তো হিদাকার প্রতি ঘৃণার বীজ আপনার মধ্যে বপন করে দিয়েছিল। আপনাকে এটাই শুধু জানিয়ে রাখলাম, যেহেতু হিদাকাকে আর দোষারোপ করতে পারবেন না, চাইলে আপনার মাকে দোষারোপ করতে পারেন। অনেকক্ষণ ধরে কথা বলছি, তাই না? গলা শুকিয়ে গিয়েছে আমার। সার্জারি করানোর অনুমতি দিয়েছেন আপনি। খোঁজ নিয়ে দেখলাম এটা পরিবর্তন করা যাবে না। কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ডাক্তাররা। আশা করছি আপনার সার্জারি সফল হবে, আরও অনেক দিন বাঁচবেন আপনি। যাই হোক, সামনে দীর্ঘ বিচার কাজ অপেক্ষা করছে আপনার জন্য।